নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পাঠ করছি শ্রী তপন বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস গোয়েন্দা গার্গী সমগ্র থেকে ঈর্ষার সবুজ চোখ। আজ আমরা এই উপন্যাসের চতুর্থ পর্ব শুনব। আসুন তাহলে উপন্যাসটি শুরু করা যাক। সেদিন সকালে খবরের কাগজ পড়ছিলেন সুশোভন মুখার্জিও। সুশোভন একটি কোম্পানির জুনিয়র এক্সিকিউটিভ। তাকে অফিস বেরোতে হয় সকাল 8টার মধ্যে। কোম্পানির গাড়ি তাদের ফ্ল্যাটের নিচে পাক্কা 8টা বাজতে 1 মিনিট আগে এসে হর্ন দেবে। 8টা 1 পর্যন্ত দাঁড়াবে গাড়িটা। তার মধ্যে সুশোভন নিচে নেমে গাড়িতে না উঠতে পারলে ড্রাইভার হুশ করে নিয়ে গাড়ি চলে যাবে পরবর্তী অফিসারের বাড়িতে। গাড়িটা বড়সড় একটা স্টেশন ওয়াগানের মতো। জনবড় অফিসারকে এভাবে পিক আপ করে ঠিক 8:45টার মধ্যে কোম্পানির অফিস গেটের মধ্যে ঢুকে যায় রোজ। ফলে সকালের প্রতিটি মুহূর্তই সুশোভনের কাছে জরুরি। কোনো কারণে গাড়ি ফেল করলে তার মেজাজ খারাপ হয়ে যায়। তক্ষুনি অ্যাটার্জি হাতে নিয়ে ছুটতে ছুটতে বড় রাস্তায় যেতে হবে। সকালের ওই পিক আওয়ারে ট্যাক্সি ধরাটা প্রায় লটারি পাওয়ার সমতুল্য। মিনি বাসে গেলে অন্তত 20 মিনিট লেট করে ঢুকতে হবে অফিসে। গাড়ি ফেল করার একটা অন্য অর্থও আছে তাদের কোম্পানিতে। অন্য অফিসারদের চোখে এটা তার ইনএফিসিয়েন্সি। তাছাড়াও হয় 22-24 টাকা ট্যাক্সিতে কাঠগচ্চা, অথবা মিনি বাসে 20 মিনিট লেটে গিয়ে ম্যানেজিং ডিরেক্টরের কাজ ঘেরা ঘরের সামনে দিয়ে তার সিটের দিকে যাওয়া। দুটোই তার কাছে দুরকম যন্ত্রণা। হেডলাইন ছাড়া সকালের দিকে খবরের কাগজের আর একটি পংক্তিও প্রায় দেখা হয়ে ওঠে না। কিন্তু সেদিন হঠাৎ প্রথম পৃষ্ঠায় একেবারে নিচে একটা খবরে চোখ আটকে গেল দুম করে। ঐন্দ্রিলা হত্যার ব্যাপারে যে খবরটি প্রতিদিন ধারাবাহিকভাবে বেরোচ্ছে, মাঝে মধ্যে কৌতূহলী হয়ে তার 2-4 লাইন পড়েও ফেলেন কখনো। আজও তার রসালো হেডিং, তার সঙ্গে খবরের প্রথমে গার্গীর নামটা দেখে বেশ একটা শক খেলেন সুশোভন। সায়ন চৌধুরীর জীবনে আরও এক নতুন নারী, এই রকম একটা টাইটেল দিয়ে বিশেষ সংবাদদাতা লিখেছেন, ঐন্দ্রিলার মৃত্যুর 10-12 দিনও যায়নি, এর মধ্যে সায়ন চৌধুরীকে দেখা যাচ্ছে বিলাসবহুল রেস্তোরাঁয়, দামি হোটেলে, এমনকি কোনোদিন ফলতা, কোনোদিন কল্যাণী, কোনোদিন কাকদ্বীপে। সঙ্গে ঐন্দ্রিলার ঘনিষ্ঠ বান্ধবী গার্গী মুখার্জি, যার সঙ্গে বিয়ের অনেক দিন আগে থেকেই একটা মাখামাখি ছিল সায়নের। ঘটনাটি পুলিশ মহলে আলোড়ন তুলেছে। ঐন্দ্রিলা হত্যার ব্যাপারে যে অনুসন্ধান চলছে তাতে এই ঘটনাটি এক নতুন আলোকপাত করবে বলে বিশেষজ্ঞ মহল মনে করছেন। পুরো লেখাটা পড়ে শেষ করতে পারলেন না সুশোভন। তার সমস্ত শরীর কাঁপতে লাগলো থরথর করে। প্রথম পৃষ্ঠার শেষাংশ হিসাবে 3য় পৃষ্ঠায় ছাপা হয়েছে খবরটা আরও প্রায় 2 কলম জুড়ে। 2-1 জায়গায় চোখ বোলাতেই গলা শুকিয়ে এলো তার। ফ্যাসফ্যাসে গলায় ডাকলেন, অনু, অনু, অনুমিত্রা। অনুমিত্রার তখন রান্নাঘর থেকে 1 সেকেন্ডও বেরিয়ে আসার সময় নেই। ঘড়ির কাঁটার সঙ্গে তাল রেখে গ্যাসের ওপর পরপর আইটেম চাপিয়ে যেতে হয় তাকে। ঠিক 7:40-এর মধ্যে ডাইনিং টেবিলে সাজিয়ে দিতে হবে সুশোভনের ভাত, নইলেই অনর্থক। তাদের কোম্পানির অন্য সব অফিসাররা অবশ্য কেউই বাড়িতে লাঞ্চ করেন না। সবাই ব্রেকফাস্ট খেয়েই বেরোন, লাঞ্চ খেয়ে নেন অফিসে। কিন্তু অফিসের রান্না সুশোভনের পছন্দ নয় বলে যত সকালেই হোক বাড়ি থেকে ভাত খেয়ে যাওয়াটাই রপ্ত করে নিয়েছেন। অফিসে গিয়ে যখন সবাই লাঞ্চ আওয়ারে চলে যান অফিসারদের বিশেষ ক্যান্টিনে, সুশোভন তখন একটা হেভি টিফিন সেরে নেন নিজের চেম্বারে বসে। ঘড়ির কাঁটা তখন 7:30 ছুঁই ছুঁই। সুশোভনের ডাকেও তাই অনামিত্রার সাড়া দেওয়ার অবসর থাকে না। 2-3 অসহিষ্ণু ডাক শুনে বাধ্য হয়ে রান্নাঘর থেকেই চেঁচিয়ে বলল, মাছের ঝোল সবই চাপিয়েছি। সুশোভনের তখন সে কথা শোনার ধৈর্য নেই। বেশ তিরিক্ষে মেজাজেই বলে উঠলেন, বলছি একবার শুনে যাও। মেজাজ শুনে কিছু একটা গোলমাল আঁচ করে অনুমিত্রা আঁচলে হাত মুছতে মুছতে বেরিয়ে এলো দ্রুত পায়। সুশোভনের চোখ মুখ দেখে ভয় পেয়ে বলল, কি হয়েছে, কোনো খারাপ খবর নাকি? খবরের কাগজটা অনুমিত্রার মুখের ওপর ছুঁড়ে দিয়ে সুশোভন ঝাঁকিয়ে উঠলেন, দেখো পড়ে মিতুনের ব্যাপার স্যাপার। খবরের কাগজটা মাটিতে মুখ ঘষতে পড়ে রইল।
সেদিকে একবার তাকিয়ে অনমিত্রা ভুরুকুচকে তাকিয়ে রইল সুশোভনের মুখের দিকে। কি হয়েছে বলবে তো? সুশোভনের চোখ মুখ তখন রাগে লাল টকটকে হয়ে গিয়েছে, কাঁপছে আঙ্গুলগুলো। ফের দাঁত কিরমির করে বলে উঠলেন, সমাজে আর মুখ দেখানোর জোর হইল না। শেষ পর্যন্ত আমার বোন কিনা একটা খুনি আসামির সঙ্গে কিচ্ছা করে বেড়াচ্ছে, তার সঙ্গে ঘুরছে এখানে সেখানে, আর তাকে নিয়ে মজা লুটছে এই লম্পটটা। কিছুক্ষণ চেঁচাতেই মাথার ভেতরটা ঝিমঝিম করতে লাগলো সুশোভনের। এই ঘটনার পর সুশোভন আর কি অফিসের গেট পেরোতে পারবেন? চারদিকে আলোচনার ঝড় বয়ে যাবে এমন ভাবতে ভাবতে অসহায় চোখ মুখ করে গা এলিয়ে দিয়ে বসে পড়লেন সোফায়। অনমিত্রা ততক্ষণে বুঝে ফেলেছে কি হয়েছে, গলা চড়িয়ে বলল, এবার তুমিই বোঝো। কতবার বলেছি বাড়ির মেয়েকে এমন লাগাম ছাড়া ঘোড়ার মতো ঘুরতে দেওয়া ভালো নয়। মেয়ে একেবারে স্বাধীন, কি না কি একটা অফিসে চাকরি করে, আর কি সব লেখে টেখে। তার জন্য ভোর থেকে রাত 10টা-11টা পর্যন্ত তার টিকিটা পর্যন্ত দেখা যায় না। ছি ছি, কি লজ্জা! আত্মীয় স্বজনদের কাছে মুখ দেখাবো কি করে? এখন ঘর থেকে বেরোলেই তো উষা মাসিমার সঙ্গে দেখা হয়ে যাবে। নিশ্চয়ই ওরাও এতক্ষণ এসব পড়ে ফেলেছে। সুশোভন চেঁচিয়ে উঠে বললেন, দাও, বাড়ি থেকে দূর করে দাও। কোথায় গেলেন উনি? কোথায় আর যাবেন, ফিরেছেন তো রাত 10টায়, এখন বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমোচ্ছেন। গার্গী অবশ্য তখন আর ঘুমিয়ে নেই, অনেকক্ষণ আগেই জেগেছে। জেগে জেগে ভোর ঘুমের সুখ উপভোগ করছিল। হঠাৎ ড্রয়িং রুম থেকে ভেসে আসতে শুনল দাদা বৌদির চিলচিৎকার। শুনে একটু অবাকই হলো, কারণ সকালের এই 1.5-2 ঘন্টা তাদের কিচেন ও ডাইনিংয়ে যুদ্ধকালীন তৎপরতায় অফিসে যাওয়ার প্রস্তুতি চলে। এক রবিবারই যা ব্যতিক্রম, কিন্তু আজ তো রবিবার নয়। গার্গীদের সোশিও ইকোনমিক্স রিসার্চ একাডেমিতে বুধ, শনি আর রবিবার ক্লাস থাকে। গতকাল তার ক্লাস ছিল না, আজও নেই। অতএব খানিকক্ষণ কান খাড়া করে সে বুঝতে পারল কলহের বিষয়বস্তু মিতিন ওরফে গার্গী। মাঝে মধ্যে এরকম 2-4 বার হয়েই থাকে মাসের মধ্যে। দাদা বৌদির সংসারে আইবুড়ো ননদ থাকলে, সে ধর্মের সারের মতো ঘুরে বেড়ালে এমন বিবাদ যে হবেই তাতে কোনো সন্দেহ নেই। প্রতি মাসে সে 1600 টাকা পায় তাদের একাডেমি থেকে। তার থেকে 600 টাকা বৌদির হাতে তুলে দেয়। সংসার খাওয়া চলে না এ কথা অনেকবার শুনেছে। বোধহয় আজও সেরকম কোনো তুফান উঠেছে চায়ের কাপে। কিন্তু কান পেতে শুনে মনে হলো ব্যাপারটা তার চেয়েও সিরিয়াস। দ্রুত মশারি গুছিয়ে বাইরের ঘরে এসে দেখল যা ভাবছিল তার চেয়েও ডবল জরুরি ব্যাপার ঘটে চলেছে ড্রয়িং রুমে। দাদা সুশোভন আর হয়ে পড়ে আছে সোফায়। ওপাশে বৌদি অসহায়ের মতো দাঁড়িয়ে রয়েছে রাগ রাগ মুখ করে। তাদের দুজনের মাঝখানে হাইফেন হয়ে সকালের কাগজটা মুখ থুবড়ে পড়ে আছে মাটিতে। তৎক্ষণাৎ কিছু একটা অনুমান করে সে দ্রুত কুড়িয়ে নিল কাগজটা। তেমনি দ্রুত পায়ে নিজের ঘরে ফিরে আসতে আসতে শুনল নিচে দাদার গাড়ি হর্ন দিয়ে সুশোভনকে নির্দিষ্ট সময়ের মধ্যে না পেয়ে স্টার্ট দিয়ে বেরিয়ে গেল অন্য অফিসারদের বাড়িতে। তার মানে ব্যাপারটা রীতিমতো সিরিয়াস। তখন হঠাৎ কাগজের নিচের দিকে চোখ পড়তেই সে সমস্তই বুঝে ফেলল মুহূর্তে। খবরটায় চোখ বোলাতে বোলাতে তার চোখের পাতা প্রায় পুড়ে যেতে লাগলো। কিছুক্ষণ পড়ার পর সে আশ্চর্য হয়ে ভাবতে লাগলো গত কয়েকদিন এক ঘোরের মধ্যে সে ঘুরে বেরিয়েছে সায়নকে নিয়ে। একবারের জন্য অবশ্য তার মনে হয়েছিল কলকাতার পথে কেউ যেন অনুসরণ করছে তাদের। গোয়েন্দা, সাংবাদিক না পুলিশ তা ঠিক অনুমান করতে পারেনি। তখন মনে করেছিল তাদের চোখে ধুলো দিতে পেরেছে। কিন্তু শুধু কলকাতায় নয়, কলকাতার বাইরে তারা যেখানে যেখানে ঘুরে বেরিয়েছে সব জায়গাতেই ফলো করে তারা পুঙ্খানুপুঙ্খ বিবরণ তো লিখেইছে, উপরন্তু তারা যা করেনি তাও রসালো করে লিখেছে পৃষ্ঠার পর পৃষ্ঠা। পড়তে পড়তে রাগে, ঘেন্নায়, অপমানে কুঁচকে এলো তার চোখ মুখ। তার সঙ্গে ভীষণ একটা মন খারাপ করার মতো ব্যাপার। সারা পৃথিবী এখন সায়ন চৌধুরীর দিকে আঙুল উঁচিয়ে বলছে সে একটা খুনি, খুনি, খুনি। তার ফ্ল্যাটে যাওয়া, তার সঙ্গে মেলামেশা করা, কথা বলা, বেড়ানো সব কিছুই এখন সমাজের চোখে জঘন্য অপরাধ। প্রতিদিন তার সঙ্গে পৃথিবীর তাবৎ সুন্দরীদের জড়িয়ে নানান কেচ্ছা কাহিনী ফাঁদার ষড়যন্ত্র চলছে। শুধু সায়নকে নিয়েই নয়, সায়নের পরিবারের সঙ্গে যারা জড়িয়ে আছে তাদের সবাইকে নিয়েই এখন ব্যস্ত মিডিয়ার লোকজন।
জঘন্য ইঙ্গিত মেশানো খবরটা পড়ে গার্গী এতই শকড, এতই স্তম্ভিত হয়ে গেল যে সুশোভনের প্রতিটি নির্মম বাক্যবাণী সহ্য করল মুখ বুজে। অনামিত্রার বাঁকা কথাগুলো তার কানে শিশি পোড়ানো হলকা ছাড়লেও মুখের রাটই কাড়ল না। চুপচাপ নিজের ঘরে এসে গা এলিয়ে দিল তার বিছানায়। অসহ্য অপমানে চোখ ফুজে পড়ে রইল একা একা, নিষ্প্রন্দ, শব্দহীন। 2-3 দিনের মধ্যে ঘর ছেড়ে আর বেরোলই না। ইতিমধ্যে বেশ কিছু টেলিফোন এসেছে তার খোঁজে, তার মধ্যে 2-1টা সংবাদপত্রের তরফ থেকে। একটা কল ছিল থানা থেকেও। গার্গী কোনো টেলিফোনই অ্যাটেন্ড করেনি। সাক্ষাৎ করতে এসেছিল কেউ কেউ, সবাইকে বলে দিয়েছে সে ভীষণভাবে অসুস্থ, দেখা করতে পারবে না। প্রায় দাঁতে দাঁত চেপে সে কয়েকদিন অন্তরীণ হয়ে রইল তার ঘরের মধ্যে। 4র্থ দিনে শুনল তার আর একটি টেলিফোন এসেছে, সেটি সায়নের। খবরটা দিয়ে অনমিত্রা তার এক পশলা জ্বলন্ত চাউনি ছুঁড়ে দিয়ে পায়ে ধূপধাপ শব্দ তুলে চলে গেল তার নিজের ঘরে। এবার আর উদাসীন থাকা গেল না। একটা দীর্ঘশ্বাস ফেলে গার্গী উঠে গিয়ে রিসিভারটা কানে দিল। হ্যালো, গার্গী বলছি। গার্গী, তোমাকে 2-3 দিন ধরে খুব এক্সপেক্ট করছিলাম। তোমার কি শরীর খারাপ? না। গার্গী নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে যতদূর সম্ভব কণ্ঠস্বর সংযত করে বলল, কদিন বেরোয়নি, এমনি। সায়নের গলায় কোনো জড়তা নেই, যেন কিছু হয়নি এমন কথাবার্তা। খুব একটা ঝামেলায় পড়ে গিয়েছি গার্গী। গার্গী তৎক্ষণাৎ ইনভলভ হয়ে পড়ল সায়নের সমস্যার মধ্যে। কি ব্যাপার? খুব সিরিয়াস কিছু? হ্যাঁ, আমাদের ফ্যাক্টরির ব্যাপার নিয়ে। তুমি একবার আসতে পারবে সন্ধ্যের পর? আমি ওই 6:30টার মধ্যেই ফিরব। গার্গী এক মুহূর্ত ইতস্তত করল, তারপর বলল, ঠিক আছে, যাচ্ছি। টেলিফোন রাখার পর সে বিমূঢ় হয়ে রইল বেশ কিছুক্ষণ। বুঝতেই পারছে বাড়িতে এখন তার বিরুদ্ধে বয়ে যাচ্ছে একটা রোষ, চোরা চাউনি, প্রতিবাদের ঝড়। সে নিজেও কয়েক মুহূর্ত ভ্রুকুঞ্চিত হয়ে রইল, দ্বিধাগ্রস্ত। কেননা এহেন সংকটের মুহূর্ত তার জীবনে খুব একটা বেশি আসেনি। তারপর হঠাৎ সিদ্ধান্ত নিল এই অহেতুক কুৎসায় ভয় পেয়ে পালিয়ে থাকাটা নিতান্তই কাপুরুষের কাজ। তারপর সমস্ত ভ্রুকুটি উপেক্ষা করে গার্গী প্রস্তুত হয়ে নিল। বৌদি অনমিত্রা কঠিন চোখে তার তৎপরতা লক্ষ্য করছে জেনেও সে দ্রুত পায়ে নেমে গেল সিঁড়ি বেয়ে। তাদের গলি থেকে বাস রাস্তা মিনিট 3-এর পথ। এইটুকু পথ রোজই হেঁটে গিয়ে সে বাস ধরে, কিন্তু আজ হেঁটে যাওয়ার সময় তার সারা শরীর জুড়ে একটা অস্বস্তি। মনে হলো সমস্ত পাড়ার লোকের কৌতূহলী দৃষ্টির সামনে সে এখন একটা দ্রষ্টব্য বস্তু। কোনো দিকে না তাকিয়ে সে হেঁটে চলল হনহন করে। সবে কিছুটা এগিয়েছে, তাদের গলিতে যে বিশাল নিম গাছটা দাঁড়িয়ে আছে আজ বহু বছর ধরে, হঠাৎ তার পাশ দিয়ে যাওয়ার সময় মনে হলো কেউ তার পিছু নিয়েছে। সঙ্গে সঙ্গে তার শরীরে একটা বিদ্যুৎ প্রবাহ খেলে গেল, সঞ্চারিত হলো ক্রোধ। একবার আতফেরা হয়ে উপলব্ধি করল, ঠিক তাই। তাহলে মুহূর্তে মনস্থির করে নিল সে। গলিটা ঠিক যেখানে বড় রাস্তায় গিয়ে পড়েছে তার আগে একটা শার্প রাইট টার্ন। গার্গী ডান দিকে ঘুরেই পাঁচিলের আড়ালে দাঁড়িয়ে পড়ল সহসা। তার ঠিক পেছনে ইতিউতি তাকাতে তাকাতে এসে পৌঁছল যে সে নিতান্তই একটা রোগা প্যাংলা তরুণ। চুলে একটা বাহারি টাচ আছে বটে, তবে একেবারে গো বেচারা ছেলে মানুষ, বড় জোর 22-23। ডান দিকে ঘুরতেই ছেলেটি হঠাৎ গার্গীর মুখোমুখি হয়ে কেমন যেন হতভম্ব হয়ে গেল। গার্গী তার হতভম্ব অবস্থাটা কেটে যাওয়ার সময় দিল না। মুহূর্তে এগিয়ে গিয়ে ছেলেটির কলারের কাছে জামাটা খামচে ধরল। চোখ পাকিয়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার খোকা, ফলো করছিলে কেন আমাকে? ছেলেটি রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়ল এই ঝটিতি আক্রমণের মুখোমুখি হয়ে। গার্গী এক ধমক দিয়ে বলল, সাংবাদিক? ধরা পড়ে গিয়ে ছেলেটি আমতা আমতা করে বলল, হ্যাঁ। গার্গী আবার ধমক দিয়ে বলল, নিশ্চয়ই এই কাগজটার যারা রোজ ধারাবাহিক গোয়েন্দা কাহিনী ছাপছে, তাই না? ছেলেটি ঘাড় নাড়ল। গত 4 দিন আগে আমাকে নিয়ে যে স্টোরিটা বেরিয়েছে সেটা তোমার লেখা? একেবারে আপসেট হয়ে গিয়েছে ছেলেটা। তার কলারের কাছে গার্গীর হাতের মুঠি ক্রমশ শক্ত হচ্ছে। মেয়েটা চোখ মুখ এমন লাল হয়ে উঠেছে যে রাগে হয়তো তাকে মেরেই বসবে।
এই শেষ বিকেলের দিকে গলিতে এই মুহূর্তে কেউ নেই বলে বাঁচোয়া বলল, না, ওটা মৌলিনাথের লেখা। গার্গী এবার তার কলার ঝাঁকাতে ঝাঁকাতে বলল, আর তুমি তার সাকরে, তাই না? লজ্জা করে না আজগুবি স্টোরি বানিয়ে বানিয়ে লিখতে? ফলতায় গিয়ে আমরা নৌকা বিহার করেছি, জলকেলি করেছি, এই তোমাদের কাগজের জার্নালিজম? আমিও সাংবাদিকতা করি, তবে ফ্রিল্যান্স। কদিন আগে দেশমাতৃকার প্রথম পৃষ্ঠায় নেলসন ম্যান্ডেলার ওপর একটা ইন্টারভিউ বেরিয়েছে, পড়েছিলে? ওটা আমারই লেখা। তোমার মৌলিনাথ তাকে বলেও, কাকে যেমন কাকের মাংস খায় না, সাংবাদিকরা তেমন সাংবাদিকদের মাংস খায় না। আমিও অনেক সাংবাদিকদের হাড়ির খবর জানি। তোমাদের ওই মৌলিনাথটা সেদিন সন্ধ্যায় 007-এ কোন মেয়েকে নিয়ে হুইস্কি খেয়েছে, তারপর ট্যাক্সিতে নিয়ে গিয়ে কোন হোটেলে উঠেছে, সব খবর আমার জানা আছে। এই ঝামেলাটা কেটে যাবার পর দেশমাতৃকায় সেই রিপোর্ট আমি লিখে দেব, বুঝলে? বলে এক ঝাঁকুনি দিয়ে তাকে এমনভাবে ঠেলে দিল গার্গী যে ছেলেটা হুমড়ি খেয়ে পড়েই যাচ্ছিল বোধহয়। গার্গী বুঝতেই পারল না প্রচণ্ড রাগের ফলে তার গায়ের জোর বেড়ে গেল নাকি ছেলেটাই এমন দুবলা প্যাংলা, কে জানে। ছেলেটাকে ছেড়ে দেওয়ার পর তাকে আবার হুমকি দিল গার্গী। ক্যারেটে জানো? ছেলেটি তখনও হাদার মতো দাঁড়িয়ে ভয়ে ভয়ে ঘাড় নাড়ল। না, আমার ও বিদ্যাটা ভালোই জানা আছে। এরপর যদি কাউকে ফলো করতে দেখি তাহলে কিন্তু একটা এসপার ওসপার হয়ে যাবে, বুঝলে? এখন যাও। ছাড়া পেতে ছেলেটি প্রায় ঊর্ধ্বশ্বাসে ছুটে পালালো। তার এই ক্ষুদ্র সাংবাদিক জীবনে এহেন চাহাবাজ মেয়ে ছেলে সে বোধহয় এখনো দেখেনি। জীবন নিয়ে ফিরতে পেরেছে মনে করে নিশ্চয়ই এতক্ষণে হাঁপ ছেড়ে বেঁচেছে। একটা উচিত শিক্ষা দেওয়া হয়েছে ভেবে স্বস্তির শ্বাস ফেলল গার্গী। হাসলো কিছুক্ষণ মনে মনে। ছেলেটাকে আরও একটু করকে দেওয়ার ইচ্ছে ছিল তার। নেহাত হঠাৎ চোখে পড়ল ওদিকের বাস থেকে নেমে তাদের গলির এক ভদ্রলোক হনহন করে হেঁটে আসছেন। তাই তাকে দেখেও গার্গী মুখ নিচু করে তার পাশ কাটিয়ে চলে গেল দ্রুত। টালিগঞ্জ থেকে শরৎ বসু রোড সায়নদের বাড়ি পৌঁছতে প্রায় 40 মিনিট লেগে গেল। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে দেখল সায়ন আগেই পৌঁছেছে ফ্ল্যাটে। সোফায় বসে আছে রীতিমতো ক্লান্ত বিপর্যস্ত ভঙ্গিতে। অফিসের জামা প্যান্ট তখনও ছাড়েনি, কিন্তু ঘরের চারপাশে তাকিয়ে ঘরের ছন্নছাড়া অবস্থা দেখে তার দম বন্ধ হয়ে এলো। অ্যাশট্রে ঠিক আগের মতোই ছাপাছাপি, ছাই উপচে পড়ে নোংরা হয়ে রয়েছে সেন্টার টেবিল। মেঝে, ঘরের কোণ, ডাইনিং টেবিল, বিছানা সবই আগোছালো। বিশ্রী হয়ে রয়েছে সমস্ত পরিবেশটাই। মাত্র দিন চারেক আসেনি সে, তার মধ্যেই আবার ঘরদোর সব যেকে সেই। কাজের লোক কখনোই রাখতে দেয়নি ঐন্দ্রিলা, অতএব ঐন্দ্রিলাবিহীন ঘরের এহেন দশা তো হবেই। একটা দীর্ঘশ্বাস বুকের ভেতর চেপে গার্গী বলল, কি ব্যাপার, হঠাৎ এমন জরুরি তলব যে? এনি মিসঅ্যাপ? সায়ন উদাসীনভাবে ঘাড় নাড়ল। খুব সিরিয়াস ধরনের। যে মাইক্রোসিস্টেম ডিটারজেন্ট পাউডার বাজারে ছাড়া হবে বলে আমাদের দীর্ঘদিনের প্ল্যানিং, তার প্রোডাকশনও শুরু হয়েছিল গত পরশু। হঠাৎ আজ সকালে মেশিন স্টার্ট হওয়া মাত্র সেটা বাস্ট করে যায়। তাই? গার্গীকে উদ্বিগ্ন দেখায়। কেউ উন্ডেট হয়েছে? না, ঠিক সেই মুহূর্তে কেউ কাছাকাছি ছিল না। যে সুপারভাইজার সুইচ অন করে সে ভাগ্যক্রমে মেশিন চালু করেই একটু বেরিয়েছিল কি একটা কাজে। প্রোডাকশন ম্যানেজার কৌশিক দত্ত তখনও ফ্যাক্টরিতে পৌঁছননি। তিনি থাকলে হয়তো ঘটনাটা ঘটতো না। সুইচ অন করার আগে একটু চেক আপ করা উচিত ছিল মেশিনটা। কিন্তু আগের দিন সন্ধ্যেতেও তো মেশিন চালু ছিল। তা ছিল, কিন্তু আজ ফার্স্ট আওয়ারেই কোনো একটা গন্ডগোল হয়েছে। তাহলে এই সুপারভাইজার? তাকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হয়েছে, কিন্তু লোকটা সারাদিন ধরে এমন কান্নাকাটি করছে যে মনে হয় না এটা তার কাজ। কৌশিক দত্ত বলল, এটা এমন একটা মেকানিক্যাল ডিফেক্ট যেটা সকালে এসে সবার সামনে ওই সুপারভাইজারের পক্ষে করা সম্ভব নয়। কাল ওই লোকটির অবশ্য ডিউটি ছিল না। তাহলে গতকালের সুপারভাইজার? সায়ন ক্লান্তভাবে হাসল। কৌশিক দত্ত বলছে কাল রাতে সে নিজে দাঁড়িয়ে মেশিন বন্ধ করে রেখে গেছে। নিশ্চয়ই মধ্যরাতে কেউ এসে মেশিনে হাত দিয়েছিল। গার্গী বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, স্যাবোটেজ? কৌশিক দত্ত তাই সন্দেহ করছে। খুব সিরিয়াস ড্যামেজ? সারানো যাবে না? না। সায়ন মাথা নাড়ে। ফরেন মেশিনারিজ,
এখানে সব পার্টস পাওয়াও যায় না, বেশ কিছুদিন লেগে যাবে ফরেন থেকে পার্টস আনিয়ে মেরামত করতে। গার্গী চুপচাপ শুনল, তারপর ভুরু কুঁচকে অনেকক্ষণ ভাবল। এর আগে সায়নদের ফ্যাক্টরিতে টুকটাক দুর্ঘটনা, লেবার ট্রাবল সবই তার কানে আসতো। তখন এসব ব্যাপারে তার মাথা ঘামানোর প্রয়োজনীয়তা অনুভব করেনি। এখনও করা উচিত কিনা তা সে বুঝতে পারল না। একটু হেসে জিজ্ঞাসা করল, এ ব্যাপারে আমি কোন কাজে লাগবো? আমাকে কি এক্সপার্ট ঠাউরালেন নাকি? সায়ন গার্গীর মুখের দিকে তাকিয়ে রইল। না, তবে ভীষণ আপসেট হয়ে গেছি। আজ থেকে 20-22 দিন আগেই প্রোডাকশন শুরু হওয়ার কথা ছিল। ঠিক সেই মুহূর্তে এক মিসহ্যাপ হলো। আবার এখন প্রোডাকশন শুরু না হতেই ফের মিসহ্যাপ। এত অসহায় লাগছে যে কিছুতেই নিজেকে স্থির করে বসাতে পারছি না। মনে হচ্ছে রুইন্ড হয়ে যাব একেবারে। নিজের বলতে এই পৃথিবীতে আমার তো আর কেউ নেই যাকে এত সব কথা বলতে পারি। রুমকা চলে গিয়ে আমি এত একা হয়ে গেছি, তাই তোমাকে। তার অসহায় নিঃসঙ্গ মুখের দিকে তাকিয়ে গার্গী ফের চমকে উঠল। কয়েকদিন প্রাণপণ চেষ্টায় সায়নকে তার জড়ভারত অবস্থা থেকে কিছুটা প্রাণচঞ্চল করে তুলেছিল। আবার এখন সন্ধ্যের এই আবছা আলোয় সে তাকিয়ে দেখল সায়নের চোখে সেই ধূসর ভাব আবার ফিরে আসছে। সে বুঝতেই পারছে না হঠাৎ কে বা কারা অলক্ষ্যে সায়নের প্ল্যানটি স্যাবোটেজ করতে আসবে। তার যে সর্বনাশ হওয়ার কথা ছিল তা তো হয়েই গেছে, আবারও কেন? ভাবতে ভাবতে গার্গী আবার আগের দিনের মতো দ্রুত হাতে পরিষ্কার করতে শুরু করলো সেন্টার টেবিল, মেঝের ধুলো, শোবার ঘরের বিছানা, আসবাবপত্র। মাত্র কয়েকদিনেই পুরুষ মানুষরা কিভাবে ঘরদোর নোংরা করে ছড়িয়ে ছিটিয়ে একসা করে রাখতে পারে তা না দেখলে ভাবা যায় না। ঘর গুছোতে গুছোতেই জিজ্ঞাসা করল, খাওয়া দাওয়া করেছেন নাকি? সায়ন অবাক হয়ে দেখছিল গার্গীর ঘরদোর পরিষ্কার করা। হেসে বলল, খাচ্ছি। দুপুরে অফিসে, রাতে ঘরে খাবার আনিয়ে নিচ্ছি। শুধু কালই কিছু খাওয়া হয়নি। হঠাৎ ঘুমিয়ে পড়েছিলাম অফিস থেকে রাত করে ফিরে। যখন ঘুম ভাঙল দেখি 11:30। গার্গী হঠাৎ তার কাজের মধ্যে থেমে গিয়ে উদ্বিগ্ন চোখে তাকালো সায়নের মুখের দিকে। বাহ, বেশ মানুষ আপনি, যা হোক। তারপর কাজ শেষ করে বলল, চলুন রাতে কোথাও গিয়ে খেয়ে নেবেন, রেডি হন, কুইক কুইক। তার ধমকে সায়ন দ্রুত প্রস্তুত হয়ে নিল। বাইরে বেরোতে বেরোতে বলল, কাল আবার কিন্তু এই ডিনারের রিপোর্ট বেরোবে কাগজে ফলাও করে। সেদিন রেস্তোরাঁ থেকে ফিরে সায়ন যখন গার্গীকে নামিয়ে দিল টালিগঞ্জের জুবলি পার্কে তাদের গলির মুখে, তখন রাত 10টা। বাড়ি ফিরে ওপরে উঠতেই দেখল দাদা বৌদি মুখ ফার্নিশ করে অপেক্ষা করছে তার জন্য। সে তার ঘরের দিকে চুপচাপ পা বাড়াতেই শুনতে পেল সুশোভনের গর্জন। শোন। গার্গী এই গর্জনের জন্য প্রস্তুত ছিল। সে থমকে দাঁড়াতেই সুশোভন বললেন, এভাবে মিডনাইট পর্যন্ত বাড়ির বাইরে বেহেল্লাপনা করে বেড়ালে এ বাড়িতে জায়গা হবে না। আমাদের ফ্যামিলির একটা প্রেস্টিজ বলে ব্যাপার আছে। গার্গী শান্তভাবে এগিয়ে এলো সুশোভনের সামনে। একবার অনমিত্রার দিকে তাকিয়ে নিয়ে দৃঢ় অথচ অবিচল ভঙ্গিতে বলে ফেলল, আমি সায়নদাকে বিয়ে করব বলে ঠিক করে ফেলেছি। বেশ কয়েকদিন নিজের ভেতর ভেতর বিধ্বস্ত হবার পর আজকাল অফিসে ঢুকে নিজের চেম্বারে আসীন হয়েও এক লহমাও স্বস্তি বোধ করছে না সায়ন। এটা তার নিজেরই অফিস। এই অফিসের প্রতিটি কোণাই তার নিজের তত্ত্বাবধানে তৈরি। তার নিজের বিশাল রাউন্ড শেপড সানমাইকা লাগানো টেবিল, কাঁধ উঁচু রিভলভিং চেয়ার তো বটেই। এই অফিসের প্রতিটি দপ্তর, প্রতিটি চেয়ার টেবিল, অফিসার, কর্মী তার বড় চেনা। এতদিন পর্যন্ত সবাই তার বড় আপনও ছিল, কিন্তু এই মুহূর্তে অফিসে ঢোকা ইস্তক মনে হচ্ছে তারও অফিসের বাকি সমস্ত অস্তিত্বের মধ্যে একটা মস্ত ফাটল। যে ফাটল এতই চওড়া যে সায়ন কিছুতেই যেন তার পেরোতে পারবে না। আজ সে অফিসে আসতেই সারা অফিস যেন ভীত, সন্ত্রস্ত। সবখানেই এক প্রবল নিস্তব্ধতা, একটা অদ্ভুত থমথমে ভাব, যেন শ্মশানপুরীর শূন্যতায়। কোথাও এক এক মুহূর্ত ফিসফিস শোনা গেল, হয়তো পরক্ষণেই কেউ তা থামিয়ে দিল আর এক ফিসফিসানিতে। এই চুপ চুপ। সায়নে বসে রইল প্রবল আড়ষ্টভাবে, হাতও দিতে পারছে না কোনো ফাইলে।
ডাকতেও পারছে না কোনো অফিসার কিংবা কর্মীকে। বেশ কিছুক্ষণ এভাবে স্থাণু নিথর হয়ে বসে থাকার পর তার মনে হলো সে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই মহেঞ্জোদড়োর এক ধ্বংসস্তূপ হয়ে যাবে। সেই মুহূর্তে কেউ যেন তার চেম্বারের দরজার ওদিক থেকে টোকা দিল 3 বার। প্লিজ কাম ইন কথাটা বলার আগেই যিনি দরজা ঠেলে ঢুকে পড়লেন তিনি পুলিশ ইন্সপেক্টর দেবাদ্রি সান্যাল। বোধহয় ওত পেতেই ছিলেন দেবাদ্রি কখন সায়ন অফিসে জয়েন করে, তাই এর আগে আরও কয়েকবার জিজ্ঞাসাবাদ করার পরও আজ ফার্স্ট আওয়ারেই তার প্রত্যাশিত উর্দিতে ওতপ্রোত হয়ে হঠাৎ আবির্ভাব। পুলিশি গাম্ভীর্য বজায় রেখেই সামনের একটা চেয়ার টেনে নিয়ে বসে ভারী কণ্ঠস্বরে বলে উঠলেন, সরি মিস্টার চৌধুরী, আপনাকে আরও একবার ডিস্টার্ব করছি। সায়ন তখনও যেন একটা ঘোরের ভেতরে আছে। যতবার চেষ্টা করছে সেই অন্ধকারের জাল কেটে আলোয় ছিটকে বেরোবার, তার সমস্ত সত্তা এক নিদারুণ লজ্জায় অপমানে হাহাকারে তাকে চেপে রেখে দিচ্ছে সেই আচ্ছন্নতার ভেতরে। তেমনই কুয়াশার ভেতরে লীন হয়ে থেকে শুধু বলতে পারল, বলুন, আর কি জিজ্ঞাসা করার আছে? দেবাদ্রি তীক্ষ্ণ নজরে তাকালেন সায়নের দিকে। যে প্রশ্নটা বারবার করছি আর কেবলই তা আপনি এড়িয়ে যাচ্ছেন, সেটা আবার জানতে চাইছি। আপনার ট্রেনের টিকিটে লেখা আছে 4 এপ্রিল আপনি চেপেছিলেন বম্বে মেলে, যে ট্রেন হাওড়ায় পৌঁছানোর কথা 5 এপ্রিল সকালে। অথচ আপনি বারবার একই উত্তর দিচ্ছেন যে আপনি এসে পৌঁছেছেন 5 তারিখ শেষ রাতে, অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডারের ভাষায় 6 তারিখ ভোর রাতে। এই 17-18 ঘন্টার হিসেব কিন্তু আমাদের দিচ্ছেন না আপনি। সায়ন ঝাপসা চোখে তাকালো সামনের দিকে, চুপচাপ রইল অনেকক্ষণ, যেন কি বলবে তা ভেবে উঠতে পারছে না। তারপর হঠাৎ বলল, বলেছি তো কোনো একটি বিশেষ কাজে আটকে পড়েছিলাম খড়গপুরে। সে তো আগেও বলেছিলেন, কিন্তু কি সেই বিশেষ কাজ তা কিন্তু বলেননি। এতক্ষণই বা লাগলো কেন তাও তো খোলসা করে বলছেন না। নাই বা জানলেন অত কথা, ধরুন একান্তই ব্যক্তিগত। দেবাদ্রি হাসলেন। কিন্তু মিস্টার চৌধুরী, কাজটা যতই ব্যক্তিগত হোক, পুলিশের কাছে তা বলতেই হবে আপনাকে। সায়ন অস্পষ্ট চোখে তাকিয়ে রইল, কিছুই বলল না। দেবাদ্রি গভীরভাবে লক্ষ্য করছিল সায়নের প্রতিক্রিয়া। সায়ন কি ভাবছে, কতটুকু বলছে, চেপে যাচ্ছে কতটা, এসব নোট করছিল মনে মনে। একটু থেমে বলল, এই কয়েক ঘন্টার সময়ই কিন্তু এই কেসের মেরিটের পক্ষে দারুণ ফাইটাল। আমাদের ধারণা আপনি 5 এপ্রিল বাড়ি ফিরে এসেছিলেন সন্ধ্যের মধ্যেই। তারপর সে রাতে এমন কোনো ঘটনা ঘটেছিল যার পরিণতিতেই আপনি ঐন্দ্রিলা দেবীকে হত্যা করতে বাধ্য হন। সায়নের বুকের ভেতর তখন যেন ক্রমাগত হিমপতন হচ্ছে, শিরশির করে উঠছে তার শরীরের ভেতরটা। সে তীব্র স্বরে প্রতিবাদ করে উঠতে চাইল দেবাদ্রির অভিযোগের বিরুদ্ধে, কিন্তু তার গলার স্বর যেন জড়িয়ে গেল। আশ্চর্য, কোনো কথাই ফুটল না তার মুখে। আপনাকে তাহলে আরও জিজ্ঞাসা করি মিস্টার চৌধুরী, সেদিন রাতে একটা সময় আপনার ল্যাবরেটরি রুমে আলো জ্বলতে দেখা গিয়েছিল। বলতে পারেন কে ছিল সেই ঘরে? রাত 1টায়? সায়ন যেন বিস্মিত হলো। আপনি কি করে জানলেন? দেবাদ্রির মুখে মুচকি হাসির ঢেউ খেলে গেল। বললেন, তাহলে আপনিই ছিলেন। সায়ন অবাক হলো। আমি কি করে থাকব? দেবাদ্রি হাসলেন। ঘটনার প্রেক্ষাপট বলছে আপনার ল্যাবরেটরি রুমে নাকি আপনি ছাড়া আর কেউই ঢুকতো না। তাহলে নিশ্চয়ই আপনিই ছিলেন সেখানে। কি করছিলেন অত রাতে ল্যাবরেটরি রুমে? সায়ন স্তম্ভিত হয়ে যাচ্ছিল ক্রমশ। আমি ছিলাম যে সে ঘরে, আপনাকে কে বলল? কে আবার বলবে? 2 2 যেমন 4 হয়, এই হিসাবও তেমনই মিলে যাচ্ছে। বলতে বলতে দেবাদ্রি দুম করে অন্য প্রশ্নে চলে গেল। এবার বলুন তো মিস্টার চৌধুরী, আপনার অফিসে সিগারেট খান এমন মহিলা কজন আছেন? সায়ন বোকার মতো তাকিয়ে থাকলো আবারও। বলল, হঠাৎ এই প্রশ্ন কেন? দেবাদ্রি আগের মতো ওই রহস্যেই মুড়ে রাখলেন নিজেকে। সব প্রশ্নেই কোনো না কোনো কারণ থাকে। আমি যা জিজ্ঞাসা করছি তার জবাব দিন। এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, কারণ আমার সামনে কেউই সিগারেট খায় না। ও! দেবাদ্রি তৎক্ষণাৎ অন্য প্রশ্নে চলে গেলেন। তাহলে এবার বলুন, আপনার স্ত্রী ঐন্দ্রিলা দেবীর সঙ্গে আপনার সম্পর্ক কীরকম ছিল? সম্পর্ক?
সায়ন হঠাৎই কেঁপে উঠল নিজের ভেতর। এক মুহূর্তে তার 2 বছরের বিবাহিত জীবনের স্মৃতি হুড়মুড় করে পার হয়ে গেল ফ্ল্যাশব্যাকের মতোই। যেন একটা দীর্ঘ এক্সপ্রেস ট্রেন পার হয়ে গেল সপাটে, সশব্দে, সমস্ত প্ল্যাটফর্ম কাঁপিয়ে। সায়ন সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তার দুর্দান্ত ঝোড়ো ঝাপটে সহসা তছনছ হয়ে গেল একা একা। কি হলো, চুপ করে রইলেন কেন, বলুন? সায়ন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বুঝতে পারছি না, ভালো ছিল বলেই তো জানতাম, এখন তো মনে হচ্ছে হয়তো ছিল না। হত্যাকাণ্ডের আগে আপনার সঙ্গে ঐন্দ্রিলা দেবীর কোনো ঝগড়া হয়েছিল? সায়ন অস্পষ্ট চোখে তাকিয়ে ঘাড় নাড়ল। না, ওর সঙ্গে কখনো ঝগড়া হয়েছে বলে আমার মনেও পড়ে না। আচ্ছা, আপনি জানেন বিয়ের আগে ঐন্দ্রিলা দেবীর কোনো প্রেমিক ছিল কি না? প্রেমিক? সায়ন এক গলা জলে ভাসতে ভাসতে হঠাৎই এক ডুবো পাহাড়ে ধাক্কা খেল যেন। কি বলছেন আপনি? ঐন্দ্রিলার প্রেমিক? কই, না তো, ছিল নাকি? সে তো আপনারই জানা উচিত মিস্টার চৌধুরী। এমন তো হতেই পারে বিয়ের আগে কাউকে ভালোবাসতেন ঐন্দ্রিলা দেবী, কোনো কারণে তার সঙ্গে বিয়ে হয়নি। এও হতে পারে বিয়ের পরও ঐন্দ্রিলা দেবী তার সঙ্গে যোগাযোগ রেখে চলেছিলেন, আপনি তা জানতে পেরেই। উইল ইউ প্লিজ স্টপ, ইন্সপেক্টর? সায়ন এতক্ষণে প্রায় গর্জে উঠল। যা জানেন না তা নিয়ে অযথা অনুমান করে ঐন্দ্রিলার গায়ে কালি ছেটাবেন না। আমি তার সঙ্গে 2 বছর ঘর করেছি। তার অতীতের ঘটনা নিয়ে আমি কখনো মাথা ঘামাইনি বটে, কিন্তু 2 বছরের মধ্যে এমন কিছু ঘটেনি যা আমার মনে উদ্রেক করেছে সন্দেহের। কিছু ঘটলে নিশ্চয়ই জানতে পারতাম। দেবাদ্রি হাসলেন। সব সময় অতীতের কথা কি জানা যায় মিস্টার চৌধুরী? কোনো স্ত্রী চাইবেন না তার এ ধরনের কোনো অতীত ইতিহাস তার স্বামী জানুক। অনেক মেয়েরই জীবনে এরকম প্রেমের ইতিহাস থাকে। কৈশোরে কিংবা প্রথম যৌবনে বহু মেয়েরই হঠাৎ ভালো লেগে যায় কাউকে। সে বয়সটাই এমনই যে তখন সেই প্রেমিক, সে যে রকমই হোক না কেন, তাকেই মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠতম পুরুষ। তারপর কখনো তাদের বিয়ে হয়, কখনো হয় না। হয় না অনেক কারণেই, কিন্তু সেই প্রথম প্রেমের দাগ খুব দীর্ঘস্থায়ী হয়। কোনো কোনো নারী সেই দাগ অনেক চেষ্টা করেও ভুলতে পারেন না। সেই প্রেমের স্মৃতি সারা জীবন তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। সায়ন প্রায় পাগলের মতো ঘাড় নাড়তে নাড়তে এতক্ষণে স্পষ্ট কণ্ঠে বলল, আপনি যা ভাবছেন তা ঠিক নয় ইন্সপেক্টর। তেমন কোনো ঘটনা থাকলে আমি অবশ্যই জানতাম। আমি যদি না জানতাম তাহলে গার্গী অবশ্যই জানতো। গার্গী মুখার্জি? হ্যাঁ, সেই আমার সঙ্গে ঐন্দ্রিলার বিয়ের সম্পর্ক করেছিল। ঐন্দ্রিলার জীবনে তেমন কোনো ঘটনা থাকলে নিশ্চয়ই সে যেচে এসে ঐন্দ্রিলার সঙ্গে আমার বিয়ে ঠিক করতো না। দেবাদ্রি মুচকি হাসলেন আবার। যাই হোক মিস্টার চৌধুরী, আপনি কি জানেন ঐন্দ্রিলা দেবী কখনো সিগারেট খেতেন কি না? সিগারেট? সায়ন আবার থমকে উঠল হঠাৎ। কী সব যাতায়াত বলছেন মিস্টার সান্যাল? অত উত্তেজিত হবেন না মিস্টার চৌধুরী। ইনভেস্টিগেশনের স্বার্থে অনেক কথাই জিজ্ঞাসা করতে হয় আমাদের। এতে শুধু পুলিশের দরকারই জড়িয়ে আছে তা নয়, সব প্রশ্নের জবাব ঠিকঠাক বলা আপনার নিজের স্বার্থের জন্যও প্রয়োজন। আপনি যদি ঠিকমতো গাইড করেন পুলিশের তদন্তের কাজে, তাহলে আপনি যে নির্দোষ তা প্রমাণ করাও আপনার পক্ষে সহজ হয়ে পড়বে। নইলে এখন অভিযোগের আঙুল ক্রমশই আপনার দিকে ধাবিত হচ্ছে, তা নিশ্চয়ই বুঝতে পারছেন। সায়ন এতক্ষণে একটু সহজ হয়ে বলল, কিন্তু মিস্টার সান্যাল, আপনার প্রতিটি প্রশ্নই এত অদ্ভুত এবং অস্বাভাবিক, এতই অবাস্তব যে আমার বিস্মিত হওয়া ছাড়া আর উপায় নেই। আমার স্ত্রী সিগারেট খেতেন কি খেতেন না এটাও আমি জানবো না? দেবাদ্রি তার একটা ঠাউস নোটবুকে পরপর নোট করে নিচ্ছিলেন সায়নের প্রতিটি জবাব। দেবাদ্রির প্রশ্নে তার প্রতিক্রিয়া, কখন বিস্মিত হচ্ছে, কখন চমকে উঠছে, তখন মুখখানা অন্ধকার হয়ে আসছে তার। নোট করা শেষ হলে এবার বললেন, আমি আপনার অফিসেরও কয়েকজনকে কিছু জিজ্ঞাসা করতে চাই। অফিসের কেউ এর সঙ্গে জড়িত বলে আপনার মনে হচ্ছে? কে জড়িত নয় তা চট করে তো বুঝে ওঠা যায় না মিস্টার চৌধুরী। তদন্তের স্বার্থে অনেককেই অনেক অসম্ভব সব প্রশ্নও আমাদের জিজ্ঞাসা করতে হয়। বলুন, কাকে কাকে জিজ্ঞাসা করবেন? দেবাদ্রি তার ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে বললেন, একে একে ডেকে দিন। প্রথমে আপনার পিএ কঙ্কা রায়, তারপর অ্যাডভার্টাইজিং ম্যানেজার মধুমন্তী রায় মজুমদার, তারপর
সায়ন অবাক হয়ে বলল, এদের সবাইকে কি সন্দেহ করছেন আপনি? দেবাদ্রি একটু বিরক্ত হলেন এবার। দেখুন মিস্টার চৌধুরী, খুন এমনই একটি ঘটনা যা তদন্ত করতে গিয়ে এমন অদ্ভুত দিকে বাঁক নেয় তার সূত্র, যা আপনি কল্পনাও করতে পারবেন না। একটি হত্যার পেছনে জড়িয়ে থাকে অনেক পরিকল্পনা, অনেক মোটিভ, অনেক অসম্ভব কারণও। তাৎক্ষণিকভাবে কখনো কোনো হত্যা হয় না তাও নয়, তবে তার পেছনেও জড়িয়ে থাকে অনেক রহস্য। তার তদন্তেও উদ্ঘাটিত হয় অদ্ভুত সব কাহিনী। হয়তো ঐন্দ্রিলা হত্যার পেছনেও নিহিত আছে অভূতপূর্ব কোনো কারণ। শেষ করলাম আজকে ঈর্ষার সবুজ চোখের 4র্থ পর্ব। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। যদি ভালো লাগে তাহলে গল্পটাকে একটা লাইক করে দেবেন, আর সম্ভব হলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। চ্যানেলে আজ যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা অন করে নেবেন। তাহলে যে কোনো গল্প আপলোডের সাথে সাথে সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।